সুনিতা, সুনিতা, সুনিতা। সন্ধ্যার পর আকাশটা কালো মেঘে ঢেকে গিয়ে ঝিমঝিম করে বৃষ্টি পড়তে শুরু করলো। তার আর থামবার কোনো নামই নেই। ক্লাবের বৈদ্যুতিক বাল্বটি 2-3 বার মিটমিটিয়ে বন্ধ হয়ে গেল। ক্লাবের মধ্যে সুশান্ত, নিপেন, অভয় আর মোহন, এই 4 বন্ধু খাঁচায় বন্দি পাখির মতো একটি টেবিলের ওপর কেরোসিনের লণ্ঠন জ্বেলে বসে আছে। বৃষ্টি একটু কমলেই তারা বাড়ি ফিরবে, কিন্তু আকাশ ভাঙা মেঘের ডাক আর বৃষ্টির বেগ যেন আরও বেড়ে গেল। নিপেন বাইরের দিকে তাকিয়ে নিরসভাবে বলল, আজ রাতটা মনে হয় এই ক্লাবেই কাটাতে হবে, তাছাড়া আর কোনো পথ নেই। আরে তুই এত চিন্তা করছিস কেন? আমরা তো আর বিয়ে করে সংসার পাতিনি যে বউয়ের ভয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আরে এই তো বয়স আড্ডা দেওয়ার। ভাগ্যিস আজ বৃষ্টিটা এসেছিল, তাই আজ তোদের সঙ্গে মন খুলে আড্ডা দিতে পারছি। মোহন তাদের কোনো কথারই উত্তর দিল না, ঘাড় গুজেই বসে রইল। কারণ গত 3 মাস আগে মোহনের স্ত্রী সুনিতা একটি রোড দুর্ঘটনায় মারা যায়। সুনিতা আর মোহন, তারা দুজনাই একে অপরকে খুব ভালোবাসত। তাই সুনিতার এইভাবে চলে যাওয়াকে মোহন একেবারেই মেনে নিতে পারেনি। সেই দুর্ঘটনার পর থেকে মোহন কেমন যেন বদলে গেছে। সারাদিন মুখ বন্ধ করেই বসে থাকে আর সবসময় সুনিতার কথাই ভাবতে থাকে। মোহন, এই মোহন, তুই কিছু বলছিস না যে? এখনো তুই সেই পুরনো দিনের কথাগুলো ভাবছিস? নিপেন, আমি যে ওর কথা কিছুতেই ভুলতে পারছি না রে। যদি যদি একটিবারের জন্য শেষ দেখাটা ওকে দেখতে পারতাম। ওর ওই মায়া ভরা মুখটা বড্ড মনে পড়ছে রে, বড্ড মনে পড়ছে। তুই কোনো চিন্তা করিস না মোহন, আমরা তো আছি, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। অভয় মোহনকে একটু খুশি করার জন্যই বলল, আরে ভাই, কি করে হবে? এই বর্ষার রাতে মনটা খুব খাই খাই করছে। মুড়ি আর চানাচুর হলে আমাদের আড্ডা দেওয়ার খোশ মেজাজটা তৈরি হয়ে যেত। আর তাতে একটু খাঁটি সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিলে তো আর কোনো কথাই নেই। কি বলিস মোহন? তাহলে নিমাই কাকার দোকান থেকে মুড়ি আর চানাচুর নিয়ে আসা যাক, সকলে মিলে খাওয়া যাবে খন। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে নিমাই কাকার দোকানে যাবেটাকে শুনি? কি হলো রে মোহন, উঠে পড়লি যে? কোথায় যাবি? তোরা বস, আমি যাচ্ছি নিমাই কাকার দোকানে। না না ভাই, তোর আর গিয়ে কাজ নেই। এমনিতে তোর মনের অবস্থা ভালো নেই, তার ওপর নিমাই কাকার দোকান খোলা আছে কিনা তারও কোনো ঠিক নেই। আরে বাবা, ও যখন যেতেই চাইছে যাক না। দোকান যদি বন্ধ থাকে তাহলে ও ফিরে আসবে। মোহন, তুই যখন যেতে চাইছিস তাহলে দেরি করিস নে। বাইরের বৃষ্টিটা একটু কমেছে, এই সুযোগে তুই বেরিয়ে পড়গে। ততক্ষণে আমরা লণ্ঠনের আলোটা একটু কমিয়ে রাখি, নইলে যে লণ্ঠনটা জ্বলতে জ্বলতে সব তেল ফুরিয়ে যাবে। তুই ঠিক বলেছিস নিপেন, আমাদের আড্ডাটা আজ অনেকক্ষণ ধরেই চলবে, তাই লণ্ঠনের তেল পুড়িয়ে গেলে আড্ডার পুরো মজাটাই নষ্ট হয়ে যাবে। মোহন ক্লাব থেকে বেরিয়ে অন্ধকারের মধ্য দিয়ে রাস্তায় নেমে পড়ল। অমাবস্যার নিরস অন্ধকার রাত, তার ওপর ঝড় বৃষ্টি। মোহন কিছু দূর যাওয়ার পর অন্ধকারের মধ্যে দেখতে পেল দূরের নিমাই কাকার দোকানে টিমটিম করে লণ্ঠনের আলো জ্বলছে। সে দ্রুত পা চালিয়ে নিমাই কাকার দোকানের কাছে এসে দাঁড়ালো। মোহনকে এমন আধভিজি অবস্থায় দেখে দোকানদার নিমাই কাকা তাকে বলল, আরে মোহন, একদম ভিজে গেছো তো বাপু, এসো এসো, ভিতরে এসো।
আমি তো মনে করলাম তোমরা হয়তো বাড়ি চলে গেছো, তাই আমিও দোকানের ঝাঁপ ফেলে চলে যাওয়ার জোগাড় করছিলাম আর কি। তা বাপু বলো তো, তুমি কি নেবে? কাকা, আমি মুড়ি মাখা নিতে এসেছি। তুমি একটু ব্যস্ত 20 টাকার মুড়ি মাখা বানিয়ে দাও দেখি। আমরা ক্লাবে আড্ডা দিতে দিতে খাবো। আমার জন্য সকলে ক্লাবে ওয়েট করছে, তাড়াতাড়ি দাও। সব তো বুঝলাম, কিন্তু এই দুর্যোগের রাতে তোমরা এই রাত পর্যন্ত ক্লাবে কি করবে, এটা তো বুঝতে পারলাম না। আমরা আজ একটু বেশি রাত পর্যন্তই আড্ডা দিয়ে বাড়ি যাব। ওসব তোমার বুঝে কাজ নেই, তুমি আর কথা বাড়িও না তো। ওই আবার বোধহয় বৃষ্টি পড়া শুরু হলো। নিমাই কাকা আর কোনো কথা না বলে তাড়াতাড়ি মুড়ি মাখিয়ে দিয়ে বলল, এই নাও, তোমার মুড়ি মাখা হয়ে গেছে। আমি আর দেরি না করে বাড়ি চলে যাব। মোহন দোকানের ছাউনি থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি পা চালাতে লাগলো। রাতের অন্ধকার যেন আজ তার মনের অবস্থার মতো, তাই সে আর দেরি না করে দ্রুত রাস্তা ধরে ক্লাবের দিকে যেতে লাগলো। কিছুটা পথ আসার পর সে দেখতে পেল এই বৃষ্টির মধ্যে রাস্তার পরে একটি মেয়ে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মোহন ভয় পেল না, বরং সে মনে একটা সন্দেহ নিয়ে মেয়েটির দিকে এগিয়ে যেতে লাগলো। একটু কাছে যেতেই দেখতে পেল একটি মেয়ে এলো চুলে তার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। মোহন মেয়েটার কাছে যেতেই মেয়েটি রাস্তা ধরে আবার হাঁটতে শুরু করলো। আরে কে তুমি? আরে এত রাতে এই বৃষ্টির মধ্যে তুমি এখানে কি করছো? একটিবার দাঁড়াও, আমার কথা কি শুনতে পাচ্ছ? মেয়েটির মোহনের কথায় কোনো জবাব না দিয়ে রাস্তা ধরে হাঁটতে লাগলো। মেয়েটি এত জোরে হাঁটছিল যে মোহন তার সঙ্গে হেঁটে পারছিল না। কিছু দূর যাওয়ার পর মোহন রাস্তার উপরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। তারপর সে অন্ধকারে আবছা আলোতে দেখতে পেল দূরের মেয়েটি রাস্তার উপর দাঁড়িয়ে পড়েছে। তারপর ধীরে ধীরে মেয়েটি তার ঘাড় ঘুরিয়ে মোহনের দিকে তাকাতেই মোহনের হাত থেকে আপনি আপ মুড়ি মাখার ঠোঙাটা রাস্তার উপরে পড়ে গেল। সে দেখল সে আর কেউই নয়, তারই স্ত্রী সুনিতা। মোহন সুনিতাকে দেখা মাত্রই মোহগ্রস্তের মতো হয়ে গেল। সে বড্ড ভালোবাসত সুনিতাকে। মোহন বাস্তবকে ভুলে গেল, তার মনটা যেন খুশিতে ভরে উঠেছে। সুনিতা, সুনিতা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এদিকে অভয়, সুশান্ত আর নিপেন মোহনের দেরি হচ্ছে দেখে ক্লাব থেকে লন্ঠন নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছে। ততক্ষণে বৃষ্টির ফোঁটা পড়া বন্ধ হয়ে গেছে। চারিদিক ভীষণ নিস্তব্ধ। আশেপাশের ডোবা থেকে মাঝে মাঝে ভেসে আসছে ব্যাঙের ডাক। মোহন এত রাতে আমাদেরকে ক্লাবে বসিয়ে রেখে গেল কোথায়? আমার ব্যাপারটা কিন্তু ভালো লাগছে না। এক্ষুনি আসছি বলে ছেলেটার কোনো পাত্তাই নেই। এ তো ভারী আজব ব্যাপার। যতই হোক মোহন কথা খেলাপ করা ছেলে নয়, কিছু না কিছু তো অবশ্যই হয়েছে ওর সঙ্গে। চল চল, আমরা কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখি গে। নিপেন, অভয় আর সুশান্ত রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর দেখতে পেল মশলা মুড়ির ঠোঙাটা রাস্তার উপরেই পড়ে আছে। তখন তারা আগে পিছু কিছু চিন্তা না করে রাস্তা ধরে দ্রুত চলতে লাগলো। এসো এসো, আমার কাছে এসো। কে বলেছে আমি মারা গেছি? এই দেখো, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। ওরা যে তোমার ছিন্ন ভিন্ন দেহটা রাস্তা থেকে তুলে নিয়ে চলে গেছিল, সেটা কি ছিল তাহলে? এই, তুমি না আমাকে ভালোবাসো? ওইসব ভুল, তোমার মনের কল্পনা। যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমাকে ছুঁয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। কতদিন দেখিনি তোমায়, আমার মন যে ব্যাকুল হয়ে উঠেছে তোমার দেখার জন্য। তাহলে আর দেরি কেন? এসো এসো, আমার কাছে এসো। মোহন স্বেচ্ছায় ধীরে ধীরে পা তুলে এগিয়ে চলেছে অশরীরী আত্মাটির দিকে। অশরীরী আত্মাটিও অধীর আগ্রহে মোহনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাত দুটি বাড়িয়ে আছে।
আর যাস নে মোহন, আর যাস নে। এমন সময় পিছন থেকে অভয়, সুশান্ত আর নিপেনের ডাক শুনতে পেল মোহন। তারা বিষয়টা দূর থেকেই দেখে আন্দাজ করে নিয়েছে কি ঘটনা ঘটতে চলেছে মোহনের সঙ্গে। দাঁড়া মোহন, দাঁড়া, আর এগোস না, ও কোনো মানুষ নয়। মোহন পিছন থেকে তার বন্ধুদের গলার আওয়াজ পেয়েই রাস্তার মধ্যে থেমে দাঁড়ালো। কি হলো, দাঁড়ালে কেন? এসো এসো, আমার কাছে এসো। এই দেখো, আমি আমার বিয়ের সেই বেনারসি শাড়িটি পরেছি, শুধু তোমাকে দেখব বলে। ওর কোনো কথা তুই শুনিস না ভাই, আমরা এসে গেছি। কি হলো, তুমি আসবে না? তাহলে আমিই তোমার কাছে আসছি। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো অনিষ্ট করব না। আমি শুধু তোমাকে শেষ দেখাটা দেখতে এসেছি, আর হয়তো কোনো দিনও আমাদের দেখা হবে না। এই বলে ধীরে ধীরে অশরীরী আত্মাটি মোহনের দিকে এগিয়ে আসতে লাগলো। সুনিতার মায়াবী চেহারা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। তার হাত পা আর মুখ থেকে পচা গলা মাংস যেন খসে খসে পড়ছে। এতক্ষণে মোহনের যেন জ্ঞান ফিরেছে, তাই সে দাঁড়িয়ে অশরীরী মূর্তিটির দিকে তাকিয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। সুনিতার অশরীরী আত্মা মোহনের কাছে আসার আগে মোহনের 3 বন্ধু নিপেন, অভয় আর সুশান্ত মোহনের পিছনে এসে দাঁড়ালো। না! আর সঙ্গে সঙ্গে সুনিতার অশরীরী আত্মাটি একটি করুণ চিৎকার করে হাওয়ায় মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে মোহন জ্ঞান হারিয়ে থপ করে রাস্তার উপরে পড়ে গেল। তোরা কোনো চিন্তা করিস নে, ওর কিছুই হয়নি। ওকে বাড়িতে নিয়ে গিয়ে চোখে মুখে একটু জলের ছিটে দিলেই ওর আবার জ্ঞান ফিরে আসবে। চল, ওকে বাড়িতে নিয়ে যায়। 4 বন্ধু মিলে মোহনকে যখন বাড়ি নিয়ে এলো তখন ভোর হয়ে এসেছে। খাটে শুয়ে চোখের জলে ছিটা দিতেই তার জ্ঞান ফিরে এলো। ভাই নিপেন, আমার জীবনে যা ঘটে গেল এটার জন্য আমিই দায়ী। তার মানে কি বলতে চাইছিস তুই? সুনিতা আর আমি যখন আমার শ্বশুরবাড়ি বেলঘাটা থেকে একটি মারুতি ভ্যানে বাড়ি ফিরছিলাম, তখন একটি লরি ব্রেক ফেল করে আমাকে একটি সজোরে ধাক্কা মারে। সুনিতা আর ট্যাক্সি ড্রাইভার ওরা জায়গায় মারা যায়। ওদের কাউকে চেনার মতো অবস্থা ছিল না। 72 ঘন্টা কাটার পর আমার যখন জ্ঞান ফেরে তখন আমি হাসপাতালের বেডে ভর্তি। হাসপাতাল থেকে বাড়ি ফিরে জানতে পারলাম যে সুনিতা আর বেঁচে নেই। আমার খুব ইচ্ছে ছিল ওকে একটিবারের জন্য শেষ দেখাটা দেখব, কিন্তু কিন্তু কিভাবে? ভালোবাসার এমন টান যে সুনিতাকে শেষ দেখার ইচ্ছেটাও আজ আমার পূর্ণ করে গেল। সত্যি সত্যি ও আমাকে খুব ভালোবাসতো। সুনিতার মৃত্যুর পর মোহন এই প্রথমবার তার বন্ধুদের সঙ্গে এতগুলো কথা বলল। আর কথাগুলি বলার সময় মোহনের চোখ দুটো জলে ভরে উঠল।